আমরা গ্রুপ থিওরি কিছু ছোট ছোট থিওরাম পড়বো। এই থিওরাম মানে আজকে যেটা পড়াচ্ছি এখান থেকে গত বছরে দুটো কোশ্চেন এসেছিলো। ঠিক আছে, তো শুরু করি আমরা থিওরামগুলো। আমাদের ফার্স্ট থিওরাম হচ্ছে থিওরাম নাম্বার 2.6.6, পেজ নাম্বার 79। ঠিক আছে, থিওরামটা বলছে, থিওরামের স্টেটমেন্টটা এরকম যে লেট জি কম্পোজ বি এ সেমি গ্রুপ। তাহলে জি কম্পোজটা যদি সেমি গ্রুপ হয় তাহলে অলরেডি এটা ক্লোজার প্রপার্টি অ্যান্ড অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দুটোকে স্যাটিসফাই করে ফেলেছে। ঠিক আছে, তারপর বলছে অ্যান্ড ফর এনি টু এলিমেন্টস এ বি ইন জি ইচ অফ দ্য ইকুয়েশন এ কম্পোজ এক্স ইকুয়ালস টু বি অ্যান্ড ওয়াই কম্পোজ এ ইকুয়ালস টু বি হ্যাজ সলিউশন ইন জি, দেন জি কম্পোজ ইজ এ গ্রুপ। আমাদের এটা শুধু স্টেটমেন্টটা মনে রাখবো। ঠিক আছে, প্রমাণটা আমরা এটার করবো না। তো স্টেটমেন্টটা আমি আরেকবার বলে দিচ্ছি, এটা মনে রাখতে হবে, বিভিন্ন থিওরাম প্রুফ করতে গিয়ে লাগে। যে জি কম্পোজ হচ্ছে একটা সেমি গ্রুপ। ঠিক আছে, তার মানে অলরেডি জিটা ক্লোজার প্রপার্টি অ্যান্ড অ্যাসোসিয়েটিভ প্রপার্টিকে স্যাটিসফাই করেই আছে। আর কি বলেছে যে ফর এনি এ বি বিলংস টু জি, জি থেকে যে কোনো দুটো এলিমেন্ট এ বি নিলাম, তাতে করে যদি ইফ এ কম্পোজ এক্স ইকুয়ালস টু বি অ্যান্ড বি কম্পোজ এ কম্পোজ ওয়াই ইকুয়ালস টু বি, এই দুটো ইকুয়েশনের সলিউশন জিতে থাকে। তার মানে ধরো এটা একটা ইকুয়েশন, যে ধরো আমাদের কম্পোজিশন মানে অ্যাডিশন দিল সাপোজ, তাহলে তার মানে এ প্লাস এক্স ইজ ইকুয়ালস টু বি, আর এইটা মনে হয়ে যাবে, আমি এটা একটু ভুল লিখলাম, ওয়াই কম্পোজ এ ইজ ইকুয়ালস টু বি, তাই হবে। ঠিক আছে, তাহলে আমার এ কম্পোজ এক্স ইকুয়ালস টু বি অ্যান্ড ওয়াই কম্পোজ এ ইজ ইকুয়ালস টু বি, এই দুটো ইকুয়েশনের যদি সলিউশন থাকে জিতে, তার মানে ধরো কম্পোজিশনটা প্লাস হলো, সাপোজ অ্যাডিশন, তার মানে এটা মানে কি এ প্লাস এক্স ইকুয়ালস টু বি, আর এটা মানে কত ওয়াই প্লাস এ ইজ ইকুয়ালস টু বি। এই দুটো ইকুয়েশন অ্যাকচুয়ালি কম্পোজিশনটা যদি অ্যাডিশন হয় তাহলে এই দুটো ইকুয়েশন এরকম দেখতে হয়ে যাবে। তাহলে ইকুয়েশন দুটো অ্যাকচুয়ালি এরকম হয়ে গেল। যদি এরকম হয় তার মানে অ্যাকচুয়ালি এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে বি মাইনাস এ, আর ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু হচ্ছে বি মাইনাস এ। তাই এরকম যদি ব্যাপার হয় যে যাতে এই ইকুয়েশন অ্যান্ড এই ইকুয়েশনের সলিউশন জিতে থাকে, তার মানে এই যে এক্স এর ভ্যালু যেটা পেলাম বি মাইনাস এ, বা ওয়াই এর ভ্যালু যেটা পেলাম বি মাইনাস এ, এই বি মাইনাস এটা যদি জিতে থাকে তাহলে জি কম্পোজটা অটোমেটিক গ্রুপ হয়ে যাবে। আমি আবার বলছি, দেখো জি কম্পোজ সেমি গ্রুপ মানে এ অলরেডি ক্লোজার অ্যান্ড অ্যাসোসিয়েটিভ হয়ে আছে। তাহলে গ্রুপ প্রমাণ করতে গেলে আমাকে এখনও আইডেন্টিটি এলিমেন্ট আর ইনভার্স এলিমেন্টটা দেখাতে হবে। তো ওই দুটো দেয়নি, তার পরিবর্তে বলে কি দিয়েছে ফর এনি টু এলিমেন্টস এ বি বিলংস টু জি ইফ এ কম্পোজ এক্স ইকুয়ালস টু বি, এই যে ইকুয়েশন একটা, অ্যান্ড ওয়াই কম্পোজ এ ইকুয়ালস টু বি, এটা আরেকটা ইকুয়েশন, যদি এই দুটো ইকুয়েশনের সলিউশন দুটো আবার জিতেই থাকে, তার মানে সলভ করলে এক্সের যা ভ্যালু পেলাম, এখানে সলভ করলে ওয়াইয়ের যা ভ্যালু পেলাম, সেই দুটো ভ্যালু যদি জিতে থাকে, এই দুটোর সলিউশনই যদি জিতে থাকে, তাহলে জি কম্পোজটা অটোমেটিক গ্রুপ হয়ে যাবে। তার মানে সেমি গ্রুপ ছিল, এই দুটোকে ইকুয়েশনকে স্যাটিসফাই যদি করে তাহলে সেটা গ্রুপ হয়ে যাবে। তার মানে এই দুটো থেকে আমাদের ইনভার্স আর আইডেন্টিটি এলিমেন্টটা পাওয়া যাবে। ঠিক আছে, এটা আমরা স্টেটমেন্ট হিসেবে মনে রাখবো, খুব ছোটো করে মনে রাখবো। সেমি গ্রুপ আর এ কম্পোজ এক্স ইকুয়ালস টু বি বা ওয়াই কম্পোজ এ ইকুয়ালস টু বি, এই দুটো ইকুয়েশনের যদি সলিউশন জিতে থাকে তাহলে জিটা অটোমেটিক গ্রুপ হয়ে যায়। আচ্ছা, ঠিক তার পরের থিওরাম, এটা এসেছিলো পরীক্ষায়, লেট জি কম্পোজ ইজ এ সেমি গ্রুপ। তার মানে আবার জি কম্পোজটা সেমি গ্রুপ হয়েছে, দ্যাট মিনস অ্যাসোসিয়েটিভ অ্যান্ড ক্লোজার প্রপার্টি দুটোকে স্যাটিসফাই করে ফেলেছে। যে বলেছে কন্টেনিং এ ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস, তাহলে জি কম্পোজটা সেমি গ্রুপ এবং জিটা ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টকে কন্টেন করেছে। তার মানে জি এর মধ্যে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে, 10টা 20টা 100টা ইত্যাদি ইত্যাদি, ইন জেনারেল আমরা এনখানা ধরে নেব। তো যদি ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট কন্টেন করে ইন হুইচ বোথ ক্যান্সেলেশন লজ হোল্ড, আবার এই 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 জিটার মধ্যে দুটো ক্যান্সেলেশন লই হোল্ড করেছে, তার মানে লেফট ক্যান্সেলেশন ল হোল্ড করেছে, রাইট ক্যান্সেলেশন লও হোল্ড করেছে। লেফট ক্যান্সেলেশন ল মানে এ কম্পোজ বি ইজ ইকুয়ালস টু এ কম্পোজ সি, ইমপ্লাই লেফট হ্যান্ড সাইড থেকে এ চলে গেল, দ্যাট মিনস বি ইকুয়ালস টু সি। রাইট ক্যান্সেলেশন মানে বি কম্পোজ এ ইকুয়ালস টু সি কম্পোজ এ,
দিয়ে রাইট ক্যান্সেল মানে এ চলে গেল, পড়ে থাকলো বি ইকুয়ালস টু সি। তাহলে এই দুটো প্রপার্টি যদি স্যাটিসফাই করে তাহলে হয় তোমাকে বলে দেবে বোথ ক্যান্সেলেশন ল হোল্ড, বা এই দুটো ইকুয়েশন দিয়ে দেবে। যদি হয় তাহলে দেখাতে হবে জি কম্পোজ ইজ এ গ্রুপ। ক্লিয়ার? তাহলে আমরা এটা প্রমাণ করব। তাহলে জি কম্পোজ হচ্ছে একটা সেমি গ্রুপ যদি সেই সেমি গ্রুপের মধ্যে সেমি গ্রুপ অ্যাজ ওয়েল অ্যাজ ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকতে হবে। ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকলে কিন্তু ওটা গ্রুপ হবে না। তার এক্সাম্পল আমরা পরে পড়ছি। তো যাই হোক, জি কম্পোজ ইজ এ সেমি গ্রুপ অ্যান্ড জি কন্টেন্স ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস অ্যান্ড বোথ ক্যান্সেলেশন ল হোল্ড করেছে। তাহলে আমাকে দেখাতে হবে জি কম্পোজটা একটা গ্রুপ হয়ে গেছে। সেমি গ্রুপ ছিল, এই প্রপার্টি স্যাটিসফাই করলে গ্রুপ হয়ে যাবে। তাহলে যেহেতু ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টকে কন্টেন্ট করেছে, তাহলে আমি ধরে নিই যে লেট জি এর মধ্যে ইনখানা এলিমেন্ট আছে। ঠিক আছে? তাহলে ইফ পসিবল let G contains n distinct element। আমি ধরে নিলাম জিটা এনখানা ডিস্টিংক্ট এলিমেন্ট কন্টেন্ট করেছে, অ্যান্ড দোজ আর, এবং সেই এলিমেন্টকে ধরে নিলাম A1 A2 A3 ডট ডট এলিমেন্ট। সেই এলিমেন্টগুলোকে আমরা A1 A2 A3 করে ধরেও নিলাম। ঠিক আছে? তাহলে আমাদের যদি জি এনখানা এলিমেন্টকে কন্টেন্ট করে, যেগুলোর নাম দিয়েছি A1 A2 A3 ডট ডট এন, তাহলে নিশ্চয়ই সংখ্যাগুলো আলাদা। মানে আমি এটাই বলতে চাইছি, ধরো তোমার মানে এরম যদি হয় যে A1 ইকুয়ালস টু A3 হয়ে গেল, যে কোনো কারণে A1 আর A3 ভ্যালু সমান হয়ে গেল, তাহলে আলটিমেটলি আর এনখানা সংখ্যা থাকলো? সেটা তো n-1 সংখ্যা হয়ে গেল, কারণ আলটিমেটলি এদের ভ্যালু তো সেম। তাহলে আমি যেহেতু ধরেছি এনখানা সংখ্যা আছে, তাহলে এই যে সংখ্যাগুলো এরা অবশ্যই একে অপরের থেকে ভিন্ন। যদি এদের মধ্যে কোনো একটা আর একটার সাথে সমান হয়ে যায়, তাহলে একখানা সংখ্যা তো কমে গেল গুনতিতে, তাহলে n-1 খানা হয়ে গেল। বুঝা গেছে? তাহলে এরা কিন্তু আলাদা, সেই জন্য আমি ডিস্টিংক্ট এলিমেন্ট লিখছি। ডিস্টিংক্ট মানে পৃথক। নাও কনসিডার দ্য এলিমেন্টস। প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমি A1টা কম্পোজ করে দিচ্ছি লেফট হ্যান্ড সাইড থেকে। তাহলে A1 কম্পোজ A1 কম্পোজ A2, A1 কম্পোজ A3 ডট ডট করে A1 কম্পোজ AN। প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমি A1টা কম্পোজ করে দিয়েছি ফ্রম লেফট হ্যান্ড সাইড। তাহলে এই যে সংখ্যাগুলো দাঁড়ালো, আমি প্রথমে দেখতে চাইছি এই সংখ্যাগুলো আদেও জি এর মধ্যে আছে কি নেই, আমি এটা প্রথম দেখতে চাইছি। তো দেখো, জিটাকে অলরেডি সেমি গ্রুপ বলা আছে, তার মানে অ্যাকচুয়ালি জি কম্পোজটা ক্লোজার প্রপার্টিকে কিন্তু অলরেডি স্যাটিসফাই করেই আছে। ক্লোজার প্রপার্টি মানে জি থেকে আমি যে কোনো দুটো সংখ্যা নিলাম, তাদের যদি আমি কম্পোজ করি তাহলে এবার জিতেই থাকতে হবে, এটাই হচ্ছে ক্লোজার প্রপার্টি। তাহলে দেখো, এই A1টা আমি জি থেকে নিয়েছি, তাদের কম্পোজ করে দিয়েছি, তাহলে অবভিয়াসলি A1 কম্পোজ A1 এটা জিতে আছে। সিমিলারলি A1 A2 এই দুটোও হচ্ছে জি এর এলিমেন্ট, তাহলে এদের যদি আমি কম্পোজ করি এটাও জিতে থাকবে। সিমিলারলি A1 A3 এটাও হচ্ছে, এই দুটোই হচ্ছে জি এর এলিমেন্ট, তাহলে এদের কম্পোজ করলে এটাও জিতে থাকবে। ডট ডট করে A1 কম্পোজ AN এটাও জিতে থাকবে। তাহলে এই যে সংখ্যাগুলো, নতুন যে সংখ্যাগুলো পেলাম, মানে প্রত্যেকটা সংখ্যাকে A1 দিয়ে আমি লেফট কম্পোজ করে দিয়েছি, তাহলে নতুন যে সংখ্যাগুলো পেলাম এগুলো কিন্তু সব জিতে আছে। তাহলে লেট আস কনসিডার দ্য এলিমেন্টস। এইটা ক্লিয়ারলি খুব ভালো করে বুঝবে, এটা খুব ইন্টারেস্টিং। ক্লিয়ারলি দ্য এলিমেন্টস অল বিলং টু জি। তাহলে প্রত্যেকটাই জিতে আছে। আবার দেখো, মুশকিল হয়ে গেল যে জি এর মধ্যে তো এনখানা সংখ্যা আছে, এই সংখ্যাগুলো আবার এইগুলোও জি এর মধ্যে ঢুকে পড়েছে। তাহলে এখানটায় কটা সংখ্যা আছে? এখানেও এনখানা সংখ্যা আছে, এখানে এনখানা, আবার এখানে এনখানা, তাহলে টোটাল 2n খানা সংখ্যা হয়ে গেল। কিন্তু জিতে কন্টেনই করেছে এনখানা সংখ্যা। মুশকিল হয়ে গেল এই জায়গাটায়, যে এরা আবার জি এর মধ্যে থাকতেই হবে, যেহেতু ক্লোজার প্রপার্টিকে স্যাটিসফাই করেছে, এদের প্রত্যেককে জি এর মধ্যে থাকতে হবে। আবার এরা যদি প্রত্যেকে জি এর মধ্যে থাকে, তাহলে টোটাল জি এর 2n খানা সংখ্যা হয়ে যাচ্ছে। আগে এনখানা ছিল, নতুন করে এনখানা হয়ে গেল।
2n খানা সংখ্যা হয়ে যাচ্ছে, দুই দিকে গন্ডগোল হয়ে যাচ্ছে। তাহলে আমাকে কিছু একটা উপায় খুঁজে বার করতে হবে। তো উপায় এমন হতে পারে যে এইটার সাথে এই দিকের কোনো একটা সংখ্যা দেখতে আলাদা কিন্তু ভ্যালু এক হয়ে গেছে। তাহলে আলটিমেটলি ধরো আমি একটা সেটের মধ্যে 10 সংখ্যাটা আমি 4বার লিখলাম, যে 10, 10, 10, 10 এরকম করে আর কি, 10, 10, 10, 10 এরকম করে আমি 4বার লিখলাম। তাহলে কি এই যে সেট এস, তার মধ্যে আমি 4খানা সংখ্যা আছে ধরবো? তা নিশ্চয়ই ধরবো না, একটাই সংখ্যা আছে, আমি এই 3বার লেখার কোনো দরকারই নেই। তাহলে অ্যাকচুয়ালি এসের মধ্যে একটাই সংখ্যা আছে, সেটা হচ্ছে 10, কারণ সেটের মধ্যে একই এলিমেন্ট দুবার থাকে না। ঠিক আছে, তাহলে আমি গায়ের জোরে যতই লিখি 10বার 10 সংখ্যাটা 4বার, কিন্তু আমার আলটিমেটলি একবারই কাউন্ট হবে। ঠিক আছে, তাহলে এখানেও তাই, এখানে আমার এই যে সংখ্যাগুলো এনখানা, আবার নতুন করে এনখানা, আমার 2n খানা সংখ্যা হয়ে গেছে, কিন্তু আছে তো টোটাল এনখানা। তাহলে নিশ্চয়ই এদের মধ্যে কোনো একটা সংখ্যা এদের মধ্যে কোনো একটা সংখ্যার সাথে সমান হয়ে গেছে, এখানকার কোনো একটা সংখ্যা এখানকার কোনো একটা সংখ্যার সাথে সমান হয়ে গেছে ভ্যালুতে আর কি, দেখতে আলাদা কিন্তু তারা ভ্যালুতে সমান হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তাই যদি আমি অ্যাপ্লাই করি ক্লিয়ারলি দ্য এলিমেন্টস অল বিলংস টু এস, তারপরে লিখব বাট জি কন্টেন্টস টোটাল এন এলিমেন্টস, কিন্তু জিটা টোটালে এনখানা এলিমেন্টকেই কন্টেন্ট করেছে। তাহলে অনলি পসিবিলিটিস, সো ইফ পসিবল লেট, আমি ধরে নিচ্ছি A1 কম্পোজ AI ইজ ইকুয়ালস টু A1 কম্পোজ এজে। A1 কম্পোজ এ মানে এখানকার ধরো কোনো একটা সংখ্যা, সেটা আরও দূরের কোনো একটা সংখ্যা A1 কম্পোজ এজের সাথে সমান হয়ে গেছে, এরকম ধরে নিচ্ছি। এরকম না ধরলে তো আমার পসিবল হবে না, নাহলে আমি কী করে মেলাবো টোটাল এনখানা সংখ্যা। তাই যদি হয় তাহলে দিস ইমপ্লাই লেফট ক্যান্সেলেশন করে দিই, তাহলে A1 AI ইজ ইকুয়ালস টু এজে। আমার যেহেতু বোথ ক্যান্সেলেশন ল হোল্ড করছে বলেছে, তাহলে এখান থেকে আমি AI ইকুয়ালস টু এজে লিখে দেবো বাই অ্যাপ্লাইং লেফট ক্যান্সেলেশন ল। আমি কিন্তু লেফট ক্যান্সেলেশন ল অ্যাপ্লাই করে এটা করে দেবো। কিন্তু আবার প্রবলেম কি হয়ে গেল, যে এই যে AI ইকুয়ালস টু এজে, মানে ধরো আই এর ভ্যালু 10, জে এর ভ্যালু ধরো 15, তাহলে A10 ইকুয়ালস টু A15 হয়ে গেছে। তাহলে এখানকার এলিমেন্টগুলো তো সব ডিস্টিংক্ট ছিল, প্রথমেই তো আমি ধরে নিয়েছি, তাহলে A10 ইকুয়ালস টু A15 হওয়ার কথা না। আবার আমার প্রবলেম চলে আসছে যে এখানটায় AI ইকুয়ালস টু এজে হওয়ার তো কথা না, কারণ এদের তো আমি ডিস্টিংক্ট ধরেছিলাম। এই AI মানে ধরো এই এখানকার কোনো একটা A10, আর এই যে মানে ধরো A21, তাহলে A10 ইকুয়ালস টু A21 হয়ে যাচ্ছে, সেটা হওয়ারও কথা না। আবার প্রবলেম চলে আসছে, তাহলে এটা হওয়া পসিবল না। তাহলে সো ইফ পসিবল লেট এইটা, বাট দিস ইজ এ কন্ট্রাডিকশন মানে ভুল চলে আসছে, তাহলে এটাও হবে না। তাহলে কি হতে পারে? তাহলে হতে পারে যে এই সংখ্যাগুলো নিজেদের মধ্যে সমান না হয়ে এই সংখ্যাগুলো এদের কোনো একটা সংখ্যার সাথে সমান হতে পারে, মানে এখানকার এই সংখ্যাটা এর কোনো একটা সংখ্যার সমান, এই সংখ্যাটা হয়তো এর সাথে সমান, এর সংখ্যাটা হয়তো এর সাথে সমান, এরকম করতে করতে লাস্টের সংখ্যাটা হয়তো এদের মাঝের কোনো একটা সংখ্যার সাথে সমান, দেখতে আলাদা কিন্তু সমান হয়ে গেছে। তাহলে আমার এনখানা সংখ্যা পুষবে টোটাল, নাহলে তো এনের বেশি হয়ে যাচ্ছে। তাহলে এবার ওইটা ভেবে দেখি কি হয়। নাও ইফ পসিবল লেট, তাহলে আমি এবার ধরে নিচ্ছি যে নাও ইফ পসিবল লেট A1 কম্পোজ, কীভাবে লিখবো ওটা, নাও ইফ পসিবল লেট A1 কম্পোজ AI ইজ ইকুয়ালস টু এজে। তাহলে এরকম একটা কিছু হতে পারে, তাতে করে আমার কোনো অসুবিধা নেই, লেফট ক্যান্সেলেশন করে কারোর সাথে কারোর সমান হতে পারছে না। তাহলে আগেরটা পসিবল হলো না, কিন্তু এটা দেখো পসিবল হতে পারে যে AI1টা আমি AI মানে এখানটায় ধরো A1 কম্পোজ AI, এখানকার কোনো একটা সংখ্যা এখানকার এজের সাথে সমান হয়ে গেছে। এটা হতেই হবে, মানে হতেই পারে, বা এটা এজের সাথে সমান না হয়ে অন্য কারোর সাথে সমান হলো, বা তার সাথে সমান না হয়ে তার পরের কোনো সংখ্যার সাথে সমান হলো। তাহলে এরকম কিন্তু সমান হতেই হবে, নাহলে আমার এনখানা সংখ্যা থেকে বেশি হয়ে যাবে, এখানকার প্রত্যেকটা সংখ্যা এর কোনো না কোনো একটা সংখ্যার সাথে সমান হয়ে যাবে, তবে আমার টোটালে এনখানাতে আনতে পারবো আমি। ঠিক আছে,
নাও ইফ পসিবল লেট এআই কম্পোজ A1 কম্পোজ AI ইকুয়ালস টু এজে দিয়ে তাই যদি হয় তাহলে এখান থেকে আমি লিখতে পারি AI এজে তো যে কোনো একটা সংখ্যা মানে কি বলবো ইন জেনারেল সংখ্যা একটা, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ইফ পসিবল লেট এইটা দ্যাট ইজ A কম্পোজ X ইকুয়ালস টু B হ্যাজ এ সলিউশন ইন জি। এটা আমি লিখতে পারি কেন, কারণ এই এই এআই এই যে এটা তো একটা ইকুয়েশন যে A1 কম্পোজ X ইজ ইকুয়ালস টু এজে এআই যে কোনো একটা সংখ্যা, তাহলে আমি যদি ইকুয়েশনটা এরকম লিখতাম যে A1 কম্পোজ A1 কম্পোজ X ইকুয়ালস টু এজে, যদি এরকম লিখতাম তাহলে এই এক্সটা মানে A1টা আমার জিতে আছে, তার মানে এই কোয়েশনের একটা সলিউশন জিতে আছে। এবার ইন জেনারেল ভাবলাম, মানে যদি এটাকে A1 কম্পোজ না করে A2 কম্পোজ করতাম তাহলেও একই ঘটনা ঘটতো, যদি A3 কম্পোজ করতাম তাহলেও সেম একই ঘটনা ঘটতো। আর এখানটায় এজে না হয়ে AJ+1 হতো বা AJ+2 হতো, কিছু না কিছু একটা হতো। তাহলে এই জায়গাটায় ইন জেনারেল আমি A ধরে নিলাম, এখানকার ইন জেনারেল B ধরে নিলাম। তাহলে আমি লিখতে পারি A কম্পোজ X ইকুয়ালস টু B হ্যাজ এ সলিউশন ইন জি। হলো। আবার ঘুরিয়ে A1টা আমি লেফট হ্যান্ড সাইড থেকে যদি কম্পোজ না করে রাইট হ্যান্ড সাইড থেকে কম্পোজ করি, তাহলে সেটা লেখা যাবে কীভাবে লিখব, তাহলে সেটা লিখে যাবে নাও কনসিডার দ্য এলিমেন্টস। আমি A1টাকে লেফট হ্যান্ড সাইড থেকে কম্পোজ করেছিলাম, রাইট হ্যান্ড সাইড থেকে কম্পোজ করি। A1 কম্পোজ A1, A2 কম্পোজ A1, A3 কম্পোজ A1 ডট ডট AN কম্পোজ A1। এবারে আমি রাইট হ্যান্ড সাইড থেকে কম্পোজ করছি, তাহলে আবার আমার এখানকার এনখানা সংখ্যা আবার এখানকার এনখানা সংখ্যা, তাহলে টোটাল 2n খানা সংখ্যা হয়ে যায়। তাহলে নিশ্চয়ই এদের কোনো না কোনো একটা সংখ্যা এর কোনো না কোনো একটা সংখ্যার সাথে সমান হয়েছে। তাহলে সেখান থেকে আমি কোন ইকুয়েশনের সলিউশন পাবো, A1টা আমি রাইট হ্যান্ড সাইড থেকে কম্পোজ করছি, তাহলে সেইটা যদি আমি চিন্তা করি তাহলে ইকুয়েশনটাকে লেখা যাবে Y কম্পোজ A ইজ ইকুয়ালস টু B। আমি যেহেতু এই A1টা রাইট হ্যান্ড সাইড থেকে কম্পোজ করছি তাহলে ইকুয়েশনটা এরকম লিখবো X কম্পোজ A ইজ ইকুয়ালস টু B। সেই ইকুয়েশনের একটা সলিউশন আমার জিতে আছে। তাহলে নাও কনসিডার দ্য এলিমেন্টস এটা, অ্যান্ড from here we can say that Y compose A equals to B has a solution in G। তাহলে আমরা সেখান থেকে এটা লিখতে পারবো। তাহলে দেখো সেমি গ্রুপ অলরেডি ছিল আর এই দুটো ইকুয়েশনের সলিউশন জিতে চলে এসছে। তাহলে একটু আগে আমরা যে থিওরামের স্টেটমেন্ট করলাম সেখান থেকে আমরা ডাইরেক্ট বলে দেবো therefore G compose will form a group। So G compose will form a group। এখান থেকে আমরা ডাইরেক্ট কিন্তু বলে দেবো। তাই গেল এটা। এইবার আমার প্রশ্ন হচ্ছে, ঠিক ওই বইয়ের নোট বলে লেখা আছে, এখানটায় একটা কথা বলা আছে যে জিটা ফাইনাইট হতে হবে, মানে জিটা সেমি গ্রুপ হলো ফাইনাইট সেমি গ্রুপ হতে হবে, মানে জি এর মধ্যে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকতে হবে। যদি ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকে, যদিও এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে গেছে তবুও কিন্তু এটা গ্রুপ হবে না। আমার কথা বুঝে গেছে, জি কম্পোজটা অলরেডি সেমি গ্রুপ হয়েছে এবং ওই দুটো ইকুয়েশনেরই সলিউশন জিতে আছে, কিন্তু জিটা যদি ফাইনাইট না হয়ে ইনফাইনাইট হয়ে যায় তাহলে কিন্তু সে গ্রুপ ফর্ম করতে পারবে না। সেটা আমাদের একটা এক্সাম্পল দিয়ে মনে রাখতে হবে। তোমরা একটু বোঝার চেষ্টা করো, এইখানটায় থেকে দেখো যদি গ্রুপটা ইনফাইনাইট হয়ে যায় তাহলে তো ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে, মানে এখানকার যে এলিমেন্ট আর এখানকার যে এলিমেন্ট সবগুলোই আমার জিতে আলাদা আলাদা ভাবে থাকতে অসুবিধা নেই। এদের এনখানা এলিমেন্ট আছে, এদের আবার নতুন করে এনখানা এলিমেন্ট জি এর মধ্যে চলে গেল, যে টোটাল 2n খানা সংখ্যক এলিমেন্ট চলে গেল আমার জি এর মধ্যে, অসুবিধা নেই, কারণ জি এর মধ্যে তো ইনফাইনাইট সংখ্যা আছে, এর তো বাউন্ডেশন নেই যে এনখানায় সংখ্যা থাকতে হবে। তাহলে তাই যদি হয় তাহলে এর কোনো সংখ্যাগুলো এর কোনো সংখ্যার সাথে ইকুয়াল নাও হতে পারে, এখানকার কোনো একটা সংখ্যা এর সাথে ইকুয়াল নাও হতে পারে। যদি ইকুয়াল নাই হয় তাহলে এইরকম ইকুয়েশনের সলিউশন আমার জিতে থাকবে না। তাহলে এরকম ইকুয়েশনের সলিউশন যদি জিতে না থাকে তাহলে গ্রুপ ফর্ম করবে না। ঠিক আছে, এটা যুক্তি গেল। আমাকে একটা এক্সাম্পল দিয়ে মনে রাখতে হবে যে এমন একটা সেট যেটা সেমি গ্রুপ হয়েছে, দুটো ইকুয়েশনের সলিউশন আমার আছে,
কিন্তু সেটটা ইনফাইনাইট হওয়ার জন্য গ্রুপ ফর্ম করতে পারেনি। এটা আমাদের একটা এক্সাম্পল দিয়ে মনে রাখতে হবে। তাহলে এক্সাম্পলটা কি? সেই এক্সাম্পলটা হচ্ছে লেটাস কনসিডার n, ডট, মানে সেট অফ ন্যাচারাল নাম্বার মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে নিয়েছি। তাহলে আমি প্রথমেই দেখি এটা সেমি গ্রুপ ফর্ম করবে কিনা। সেমি গ্রুপ ফর্ম করবে কিনা কী করে বুঝবো? n থেকে দুটো সংখ্যা নিই, তাদের গুণ করে দিই, তার আবার এনেই আছে কিনা দেখবো। তাহলে যে কোনো দুটো ন্যাচারাল নাম্বার 2,5 গুণ করে দিলাম 10 এনে আছে, তাহলে এরা সেমি গ্রুপ হবে। সিমিলারলি অ্যাসোসিয়েটিভ হবে, তাহলে n, ডট ইজ এ সেমি গ্রুপ। কনসিডার এটা, দেন ক্লিয়ারলি n, ডট ইজ এ সেমি গ্রুপ। এটা কিন্তু একটা সেমি গ্রুপ হয়ে গেল। কেন সেমি গ্রুপ হয়ে গেলো তার কারণ আর লিখতে হবে না, লিখে দেবে তাহলে লিখতে হবে গেল। আবার আমি যদি এরকম মানে বোথ ক্যান্সেলেশন ল হোল্ড করছে এরকম ধরে নিই যে বোথ ক্যান্সেলেশন ল হোল্ড মানে ধরো এরকম 2 ইন্টু এক্স ইজ ইকুয়ালস টু 2 ইন্টু ওয়াই। তাহলে 2 কেটে গেলে এক্স ইকুয়ালস টু ওয়াই, এরকম তো আমরা হামেশাই লিখি। তাহলে ডটের রেসপেক্টে তাই হচ্ছে, ডটের রেসপেক্ট 2 ইন্টু এক্স ইকুয়ালস টু 2 ইন্টু ওয়াই, দিয়ে 2 কেটে গেলো এক্স ইকুয়ালস টু ওয়াই। তার মানে n, ডটের মধ্যে কিন্তু লেফট ক্যান্সেলেশন ল অ্যাপ্লাই করা যায় বা রাইট ক্যান্সেলেশনও অ্যাপ্লাই করা যায়, সেটাও আমরা লিখব। এগেন বোথ দ্য cancellation laws hold in n, dot, বোথ ক্যান্সেলেশন ল কিন্তু এর মধ্যে হোল্ড করে। তাহলে আমার সেমি গ্রুপ থেকে গ্রুপে কনভার্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু একটা ক্রাইটেরিয়া আটকে যাচ্ছে, এনটা ইনফাইনাইট হয়ে গেছে। এনটা ইনফাইনাইট হওয়ার জন্য ওই n, ডটটা যেটা সেমি গ্রুপ ছিল সেটার গ্রুপে হতে পারেনি। তো হতে পারেনি সে তো বুঝলাম, কিন্তু কেন হতে পারেনি সেটা দেখি। এগেন বোথ দ্য ক্যান্সেলেশন ল হোল্ডস এইটা, বাট n ইজ নট এ ফাইনাইট সেট, সো n, ডট উইল নট ফর্ম এ গ্রুপ কিন্তু ফর্ম করতে পারবে না। কেন পারবে না? তুমি n, ডটের রেসপেক্টে যে কোনো একটা সংখ্যা 2, তার ইনভার্স কত? আচ্ছা প্রথমে দেখো n, ডটের রেসপেক্টে আইডেন্টিটি কত? 1, কারণ যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যাটা পাওয়া যায়। তাহলে n, ডটের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট 1 হলো। তাহলে এবার যে কোনো সংখ্যা আইডেন্টিটি পেয়ে গেলাম, এবার আমি ইনভার্স আছে কিনা দেখি। 2 একটা সংখ্যা n এর, তার ইনভার্স কত? তার মানে 2 এর সাথে কত গুণ করলে 1 আসে সেটা হবে ইনভার্স। তাহলে 2 এর সাথে তো হাফ গুণ করলে 1 আসে, তাহলে 2 এর ইনভার্স হাফ, কিন্তু হাফটা কি এনে আছে? এনে নেই। তাহলে এনের কিন্তু যে কোনো সংখ্যার, যে কোনো কোনো সংখ্যারই ইনভার্স কিন্তু এনের মধ্যে নেই, সেই জন্য n, ডটটা গ্রুপ হতে পারে না। সেটা আমরা অলরেডি আগে জেনে গেছি, আর এখন সেটা প্রমাণ করলাম এরমভাবে যে n, ডট এটা অ্যাসোসিয়েটিভ হয়েছে, বোথ ক্যান্সেলেশন ল হোল্ডও করেছে, কিন্তু ওটা ফাইনাইট নয়, যার ফলে ওটার গ্রুপ ফর্ম করতে পারলো না। ঠিক আছে, বাট n ইজ নট এ ফাইনাইট সেট, সো n, ডট উইল নট ফর্ম এ গ্রুপ। ক্লিয়ার? সে গেল। আচ্ছা চলে আসি এবারে পরের থিওরামে। পরের থিওরামটা বলেছে, এই যে আমি এন দিয়ে যেটা বললাম সেটা নোট বলে লেখা আছে। এবার অল্টারনেটিভ ডেফিনেশন অফ এ গ্রুপ কী লেখা আছে? লেট জি বি এ নন এমটি সেট স্যাটিসফাইং দ্য কন্ডিশন জি ইজ ক্লোজ অ্যাসোসিয়েটিভ গেল। তারপরে বলছে দেয়ার এক্সিস্টেড এলিমেন্ট ই ইন জি সাজ দ্যাট ই কম্পোজ এ ইকুয়ালস টু এ ফর অল এ বিলংস টু জি। তার মানে এখানটায় লেখা উচিত ছিল আমার যে ই ইজ অ্যান আইডেন্টিটি এলিমেন্ট অফ জি, কিন্তু তা না লিখে শুধুমাত্র লিখে দিয়েছে ই ইজ আ লেফট আইডেন্টিটি, রাইট আইডেন্টিটিটা কিন্তু লেখেনি। ঠিক আছে, তো যাই হোক, দেয়ার এক্সিস্টেড এলিমেন্ট ই ইন জি সাজ দ্যাট ই কম্পোজ এ ইকুয়ালস টু এ, বা এখানটায় লিখে দিতে পারতো যে লেফট আইডেন্টিটি অফ জি এক্সিস্ট গেল। আর 4 নম্বরে বলেছে ফর ইচ এলিমেন্ট এ ইন জি দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট এ ড্যাশ ইন জি সাজ দ্যাট এ ড্যাশ কম্পোজ এ ইকুয়ালস টু এ। তার মানে যে কোনো এলিমেন্টের লেফট ইনভার্সটা এক্সিস্ট করেছে, তার মানে লেফট আইডেন্টিটি এক্সিস্ট করেছে, লেফট ইনভার্স এক্সিস্ট করেছে। রাইট আইডেন্টিটি বা রাইট ইনভার্সের ক্ষেত্রে বলতে মানে রাইট আইডেন্টিটি অ্যান্ড রাইট ইনভার্সের ব্যাপারটা কিন্তু কিছু উল্লেখই করেনি।
তবুও বলেছে কি দেন জি কম্পোজ ইজ এ গ্রুপ, তাহলেও জি কম্পোজটা একটা গ্রুপ ক্রিয়েট করবে। তাহলে দেখো গ্রুপ ক্রিয়েট করতে গেলে ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আইডেন্টিটি অ্যান্ড ইনভার্স এগুলো থাকতে হয়। তো এখানটা কী কী আছে দেখি, ক্লোজার আছে, অ্যাসোসিয়েটিভ আছে, আইডেন্টিটি বলতে শুধু লেফট আইডেন্টিটি আছে, রাইট আইডেন্টিটির কথা কিছুই বলেনি। সিমিলারলি ইনভার্স বলতে শুধু লেফট ইনভার্স আছে, রাইট ইনভার্সের কথা কিছুই বলেনি। তবুও বলেছে এটা একটা গ্রুপ ফর্ম করতে হবে, তবুও বলেছে এটা একটা গ্রুপ ফর্ম করবে। তো আমরা কী দেখাবো, যে লেফট আইডেন্টিটি আছে সেখান থেকে প্রমাণ করতে হবে রাইট আইডেন্টিটিও আছে, আর লেফট ইনভার্স আছে সেখান থেকে প্রমাণ করতে হবে রাইট ইনভার্সও আছে, তাহলে আমাদের গ্রুপটা ফর্ম করে যাবে। তাহলে আমাকে এখান থেকে শুধুমাত্র দেখাতে হবে যে রাইট আইডেন্টিটি আছে অ্যাজ ওয়েল অ্যাজ রাইট ইনভার্স আছে, তাহলে জি কম্পোজ ইজ এ গ্রুপ, তাই বলে দেবো। ক্লিয়ার? দেখো আমি এটা বই থেকে দেখাচ্ছি। লেট জি ইজ এ সেমি গ্রুপ, তো আমার কোশ্চেনে বলে দিয়েছে ক্লোজার অ্যাসোসিয়েটিভ মানে সেমি গ্রুপ। আচ্ছা কোথায় গেল, হ্যাঁ, জি ইজ এ সেমি গ্রুপ অ্যান্ড জি ইজ দ্য লেফট আইডেন্টিটি অ্যান্ড ইচ এলিমেন্ট অফ এ ইন জি হ্যাজ লেফট ইনভার্স, এটা কোশ্চেনে বলে দিয়েছে। ইন অর্ডার টু প্রুভ দ্যাট জি কম্পোজ ইজ এ গ্রুপ, it is sufficient to prove that E is the identity element and A dash is the inverse element. তাহলে আমাকে ইটা যেটা লেফট আইডেন্টিটি ছিল সেটাকে রাইট আইডেন্টিটিও দেখাতে হবে, তার মানে ইটা আইডেন্টিটি দেখাতে হবে, সেটাই লিখেছে। ইট ইজ সাফিসিয়েন্ট টু প্রুভ দ্যাট ইজ দ্য আইডেন্টিটি। সিমিলারলি এ ডাশটা লেফট ইনভার্স ছিল, সেটাই দেখাতে, সেই এ ডাশটাই দেখাতে হবে রাইট ইনভার্স, তার মানে এ ডাশটা ইনভার্স তাই দেখাতে হবে। তাহলে ইজ দ্য রাইট অ্যান্ড এ ডাশ ইজ দ্য ইনভার্স অফ এ, এটা আমাকে দেখাতে হবে। তো দেখো 2.6.8, যেহেতু আমার প্রত্যেকটা এলিমেন্টের লেফট ইনভার্স আছে, আমাদের এখানটায় এরকমই লিখেছে যে নাও ফর এনি এ বিলংস টু জি দেয়ার এক্সিস্ট অ্যান্ড এলিমেন্ট এ ড্যাশ বিলংস টু জি such that a dash compose a is equals to e, এটা আমার কোশ্চেনে দেওয়া আছে। তার মানে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আমার লেফট ইনভার্স আমার আছে, তাহলে এ ড্যাশটা তো জি এর এলিমেন্ট, তাহলে এ ড্যাশেরও লেফট ইনভার্স আমার জিতে থাকবে। দেন দেয়ার এক্সিস্ট অ্যান অ্যানাদার এলিমেন্ট এ ডবল ড্যাশ বিলংস টু জি সাচ দ্যাট এ ডবল ড্যাশ কম্পোজ এ ড্যাশ ইজ ইকুয়ালস টু ই, তাই আমি লিখতে পারি। ভালো করে দেখো, এ এলিমেন্টের লেফট ইনভার্স জিতে আছে, লেফট ইনভার্স আছে মানে অবশ্যই এ ইনভার্সটা জিতেই আছে। তাই যদি হয় তাহলে এ ড্যাশ, যে কোনো এলিমেন্টের লেফট ইনভার্স আছে, তাহলে এ ড্যাশ এলিমেন্টারও লেফট ইনভার্স থাকবে জিতে, তাহলে সেই লেফট ইনভার্সটাকে আমি এ ডবল ড্যাশ ধরেছি, তাহলে এ ডবল ড্যাশ কম্পোজ এ ড্যাশ ইজ ইকুয়ালস টু। আবার এ ডবল ড্যাশটা যেহেতু জিতে আছে, তাহলে এ ডবল ড্যাশেরও লেফট ইনভার্স আমার জিতে থাকবে, তাহলে তখন আমি যদি দরকার পড়ে, যদিও পড়বে না এখানটায় প্রয়োজন, তবুও যদি দরকার পড়ে আমি লিখতে পারি এর পরের লাইনে এ ট্রিপল ড্যাশ বিলংস টু জি সাচ দ্যাট এ ট্রিপল ড্যাশ কম্পোজ এ ডবল ড্যাশ ইকুয়ালস টু ই। ঠিক আছে, সেটা আমাদের দরকার নেই, তাই লিখলাম না। গেল। নাও এবার আমার তো এ ড্যাশটা লেফট ইনভার্স হয়ে আছে, শুধুমাত্র দেখাতে হবে এ ড্যাশটা রাইট ইনভার্সও হবে, তাহলে অ্যাকচুয়ালি আমাকে দেখাতে হবে এ কম্পোজ এ ড্যাশ ইজ ইকুয়ালস টু ই, সেটা আমাকে দেখাতে হবে। তাহলে শুরু করলাম এ কম্পোজ এ ড্যাশ থেকে, তো এটা শুরু করার আগে আমি এইটুকু লিখে নিলাম, এই 1 নম্বর ইকুয়েশনটা আমি লিখে রাখলাম। তাহলে দেখো দিস ইজ ইকুয়ালস টু ই কম্পোজ এ ড্যাশ, এরকম লিখতেই পারি, ইটাকে কম্পোজ করে দিচ্ছি একই থাকবে। পরের লাইনে ই এর ভ্যালুটা এখান থেকে পুট করে দিচ্ছি, তাহলে এ ডবল ড্যাশ কম্পোজ এ ড্যাশ কম্পোজ এ ডবল এ ড্যাশ। পরের লাইনে এইটাকে একসাথে নিলাম অ্যাসোসিয়েটিভ ল অ্যাপ্লাই করে, এ ড্যাশ কম্পোজ এ ড্যাশ ইজ ইকুয়ালস টু, এই দুটো মিলে ই হয়ে গেল, তাহলে পড়ে থাকলো এ ডবল ড্যাশ কম্পোজ এ ড্যাশ, এটা মানে আবার ই, তাহলে এ কম্পোজ এ ড্যাশ মানেও ই হয়ে গেল। দেয়ারফর এ ড্যাশ ইজ অলসো রাইট ইনভার্স, হেন্স এ ড্যাশ ইজ দ্য ইনভার্স। তাহলে এখানে লিখবো সো এ ড্যাশ ইজ অলসো দ্য right inverse of A and hence A dash is the inverse of A. লেফট ইনভার্স তো ছিল, রাইট ইনভার্স প্রমাণ করে দিলাম, দেয়ারফর এ ড্যাশটাই এর ইনভার্স হয়ে গেল। ঠিক আছে,
এবার তোমার মনে হবে স্যার ইটা আপনি এই দিক থেকে অ্যাপ্লাই করলেন, এই দিক থেকে যদি অ্যাপ্লাই করতাম তাহলে কি হতো? তাহলে কি হতো না? সেটা তোমরা বাড়িতে করে দেখবে, ঠিক আছে? যদি বুঝতে না পারো আমার সাথে কন্ট্যাক্ট করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আগেও বলে দিয়েছি, তবু বলে দিচ্ছি, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9734875427। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি কোনো অসুবিধা হয় এই নাম্বারে যোগাযোগ করবে। গেল, তাহলে এটা হয়ে গেল আমাদের ইনভার্স হয়ে গেল। এবার আমাদের আইডেন্টিটি দেখাতে হবে। ইটা আমার লেফট আইডেন্টিটি হয়ে গেছে, ইটাকে আমি রাইট আইডেন্টিটিও দেখাবো। তাহলে তার জন্য নাও এ কম্পোজি শুরু করবো এইভাবে, ইকুয়ালস টু আমাকে এ দেখাতে হবে। তাহলে এটা লেফট ইনভার্স ছিল, ইকুয়ালস টু এ দেখাতে পারলে রাইট ইনভার্সও হয়ে গেল। সরি, এটা লেফট আইডেন্টিটি ছিল, এটা ইকুয়ালস টু যদি এ দেখাতে পারি তাহলে রাইট আইডেন্টিটি হয়ে যাবে, দেয়ারফর আইডেন্টিটি। তাহলে এ কম্পোজ, এবার এর জায়গায় আমি বসাচ্ছি, এর জায়গায় আমরা বসাবো কোনটা বসাবো, এ ড্যাশ কম্পোজ এটা বসাবো। দেখো এর দুটো ভ্যালু, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। এইবার এই এর জায়গায় আমি কোনটা বসাবো? যদি এইটা বসাতাম তাহলে এ কম্পোজ এ ডবল ড্যাশ কম্পোজ এ ড্যাশ, তাই আসতো, মানে এরকম এ কম্পোজ এ ডবল ড্যাশ কম্পোজ এ ড্যাশ, পরের লাইনে অ্যাসোসিয়েটিভ দিলে এ কম্পোজ এ ডবল ড্যাশ কম্পোজ এ ড্যাশ, তাই আসতো। এটা মানে কি কোনো ভ্যালু আছে? এটা মানে তো ভ্যালু নেই। এর সাথে এ ড্যাশ কম্পোজ করতে পারলে তার কিছু ভ্যালু পাবো, সেই জন্য আমি এইটা না নিয়ে এইটা নিলাম, ঠিক আছে? এইভাবে আমাদের মনে রাখতে হবে। তো দিস ইজ ইকুয়ালস টু এ কম্পোজ এ ড্যাশ কম্পোজ এ, এটার ভ্যালু আবার ই, এটার ভ্যালু আবার ই। কেন? কারণ যে কোনো এক মিনিট দাঁড়াও, হ্যাঁ, এটার ভ্যালু আবার ই। কেন? কারণ এই যে এক্ষুনি প্রমাণ করলাম এ কম্পোজ এ ড্যাশ মানে ই। তাহলে কম্পোজ এ, দিস ইজ ইকুয়ালস টু, এটার সাথে এটা ম্যাচ করলে হয়ে গেল এ। তাহলে ইটা আগে ছিল লেফট আইডেন্টিটি, এইখান থেকে এটা যে পেলাম হয়ে গেল রাইট আইডেন্টিটি, দেয়ারফর আইডেন্টিটি। তাহলে এখান থেকে লিখবো সো ই ইজ দ্য রাইট identity and hence E is the identity element of G compose। তাহলে ইনভার্স পেয়ে গেছি প্রত্যেকটা এলিমেন্টের, আইডেন্টিটি এলিমেন্টও পেয়ে গেলাম, আর অলরেডি ক্লোজার অ্যান্ড অ্যাসোসিয়েটিভ হয়েছিল, দেয়ারফর পরের লাইনে লিখে দেবো জি কম্পোজ উইল ফর্ম এ গ্রুপ। ক্লিয়ার? আচ্ছা, আসছে আমরা নেক্সট ভিডিওতে।